বিএনপির একটা কর্মী জেলে গেলে তার খোঁজ কিন্তু কেউ নিত না, তার পরিবারকেই দৌড়াতে হতো। কিন্তু জামাতের একটা কর্মী যখন জেলে যেত, আমাদের কানে খবর আসতো যেটা, যে দল থেকেই তার ফ্যামিলিকে দেখা শোনা, তার ফ্যামিলিকে সমস্ত সাপোর্ট দেয়া, বাজার খরচ থেকে শুরু করে সবকিছু তারা করে। এবং তারা দরিদ্র পরিবারের ব্রিলিয়ান্ট ছেলেদেরকে বেছে নেয়, কাউকে ব্যারিস্টার বানায়, কাউকে ডাক্তার বানায়, কাউকে আরও মানে অন্য কোনো ফিল্ডে যদি তার ক্যাপাসিটি থাকে সেই দিকে তারা ইনভেস্ট করে। সেই কারণে আপনি দেখবেন যে মানে মুখ খুললে আপনি বুঝবেন যে মানে দ্য ব্যাকগ্রাউন্ড শোজ এভরিওয়্যার, বাট ব্রিলিয়ান্স যদি তাদের থাকে, মেধা যদি থাকে, জামাত তাদেরকে করে, নার্চার করে। দে ওয়্যার উইথ দি গভর্নমেন্ট ফর মেনি মেনি ইয়ার্স, এবং তারা তো একসাথে সরকার গঠন করেছে, একসাথে বিরোধী দলে থেকেছে, একসাথে আন্দোলন করেছে, একসাথে ক্ষমতার হাওয়া বাতাস খেয়েছে। সো এখন তো তারা একসাথেই। কিন্তু মুশকিল হচ্ছে জামাত 77 আসন, এটা কিন্তু হিস্ট্রিতে কখনো হয় নাই। সো তারা এখন চেষ্টা করবে সরকারের ব্যর্থতাগুলোকে বাড়তে দিতে, সরকারকে আরও সময় দিতে, এবং আরও যাতে সরকার আরও বেশি ফেল করতে থাকে, বিভিন্ন জায়গায় আরও বেশি ডুবতে থাকে। তখন জামাতের জন্য যেটা সুবিধা হবে সেটা হচ্ছে যে তারা হয়তো নেক্সট ইলেকশনকে টার্গেট করে আগাতে পারবে। যদি আওয়ামী লীগকে নির্বাচন সিনারিওর বাইরে রাখা যায়, নির্বাচনী মাঠের বাইরে রাখা যায়, তাহলে জামাত এই স্বপ্নটা দেখতে পারে যে আগামীতে হয়তো তারা মেজরিটি নিয়ে আসতে পারবে। সো এইটা হবে তাদের গেম প্ল্যান। এই যে লং মার্চ, মহাসমাবেশ, এগুলো সব কি বোগাস? না, বোগাস ঠিক না। একটা রাজনৈতিক দল তার নেতাকর্মীদের চাঙ্গা রাখার ব্যাপার আছে, নেতাকর্মীদের মধ্যে আমরা যে বিরোধী দলে আছি সে একটা উদ্দীপনা রাখবার ব্যাপার আছে, প্রশাসনকেও একটা সিগন্যাল দেওয়ার ব্যাপার আছে যে আমরা কিন্তু শক্তিশালী বিরোধী দল। এবং ডেফিনেটলি জামাতের যেটা সুবিধা হয় যে ধরুন ঢাকায় তারা একটা সমাবেশ করবে, কথার কথা, নীলফামারীও তাদের যে কর্মী আছে উনিও ঢাকায় চলে আসবেন। আবার নীলফামারীতে যখন তারা সমাবেশ করবে, ঢাকার যেই যাত্রাবাড়ির কর্মী আছে উনিও নীলফামারীতে চলে যাবেন। সো একসাথে ওনাদের সমাবেশ কিন্তু আপনি বিশাল দেখবেন, বিকজ সারা বাংলাদেশের যেখানে যত জামাত কর্মী নেতা আছে তারা সবাই ওই জায়গাটাতে চলে যায়, অ্যান্ড দে আর ভেরি মানে অর্গানাইজড। ট্রান্সপোর্টেশন কস্ট উইল বি ভেরি হাই। ডু ইউ রিয়েলি থিঙ্ক যে তাদের কাছে মানি ইজ আ প্রবলেম? মানি ইজ নট। তাদের মানে আমি জানি না সোর্স অফ ইনকাম কি, বা এটা তারা, আমি যেহেতু দলের না আমার পক্ষে তো বলা মুশকিল। অভ্যন্তরীণ সোর্স হতে পারে, নেতাকর্মীদের কাছ থেকে পাওয়া টাকা হতে পারে, কিংবা বিদেশ থেকে আসা ফান্ড। নেতাকর্মীরা সব যাচ্ছেই, তারা নিজেদের খরচেই যাচ্ছে, নিজেদের খরচেই যাচ্ছে, থাকবে, খাবে, সব নিজেরাই করবে। সব মানে খুব ইজি মনে করেন? ইজি মনে করি না, কিন্তু ব্যাপারটা জামাতের জন্য ইজি মান না ভাই। আমরা জামাতের রাজনীতি করি না বলে হয়তো বুঝতে অসুবিধা হয়, কিন্তু বাইরে থেকে যতটুকু বুঝি, বিএনপি বা আওয়ামী লীগের মতো তো আর ওদের স্ট্রাকচার ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। কারণ আমরা যখন বিরোধী দলে ছিলাম, বিএনপির একটা কর্মী জেলে গেলে তার খোঁজ কিন্তু কেউ নিত না, তার পরিবারকেই দৌড়াতে হতো। কিন্তু জামাতের একটা কর্মী যখন জেলে যেত, আমাদের কানে খবর আসতো যেটা, যে দল থেকেই তার ফ্যামিলিকে দেখা শোনা, তার ফ্যামিলিকে সমস্ত সাপোর্ট দেয়া, বাজার খরচ থেকে শুরু করে সবকিছু তারা করে। এবং তারা দরিদ্র পরিবারের ব্রিলিয়ান্ট ছেলেদেরকে বেছে নেয়, কাউকে ব্যারিস্টার বানায়, কাউকে ডাক্তার বানায়, কাউকে আরও মানে অন্য কোনো ফিল্ডে যদি তার ক্যাপাসিটি থাকে সেই দিকে তারা ইনভেস্ট করে। সেই কারণে আপনি দেখবেন যে মানে মুখ খুললে আপনি বুঝবেন যে মানে দ্য ব্যাকগ্রাউন্ড শোজ এভরিওয়্যার, বাট ব্রিলিয়ান্স যদি তাদের থাকে, মেধা যদি থাকে, জামাত তাদেরকে করে, নার্চার করে। আপনি যা বলছেন, আর দিস ক্রিটিক অফ দি জামাত ইসলাম অর ইউরোজাইজিং? This is my analysis. I'm neither criticizing them nor I'm in favor of them, but I'm just খুবই অবজেক্টিভ অ্যানালিসিস, very objective analysis, because I'm not a part of Jamaat. So অবজেক্টিভ অ্যানালিসিসই এরকম বলছে, ইট ইজ এ ভেরি ডিসিপ্লিন পার্টি, ভেরি কি বলা যায়, well organized. অর্গানাইজ তো বটেই, খুবই প্ল্যান মাফিক চলে এবং সেরকম করেই যাচ্ছে। তো সেই পার্টি কি কারণে 5 বছর পর্যন্ত অপেক্ষা করবে? তাদের তো একটা রিস্কও আছে যে এর মধ্যে আওয়ামী লীগ ফিরেও আসতে পারে। মানে আমি একবারও 5 বছর বলি নাই, আমি বলছি তারা অপেক্ষা করবে যতদিন পর্যন্ত না তারা মেজরিটি পাবে বলে তারা মনে করবে। যেই মুহূর্তে তারা বুঝবে সরকারের ফেলিয়ার যত বাড়তে থাকবে, আওয়ামী লীগকে যদি আপনি মাঠের বাইরে রাখতে পারেন, তাহলে হয়তো 2 বছর, 3 বছর, 2.5 বছর, যখন তারা বুঝবে যে 77 will be 152, তখনই সিনারিও আলাদা হয়ে যাবে।
এটা কি বোঝা সম্ভব মনে করেন? ওদের ওদের ডেফিনেটলি পরিসংখ্যান আছে, দে হ্যাভ देयर ওন ক্যালকুলেশন। একেবারে 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 তাদের অ্যানালিসিস আছে, তাদের ডেটা আছে, এবং এইসব ব্যাপারে তারা অনেক গুছানো বলে আমার ধারণা। All these are going in their favor with a total eulogization, total. Absolutely. না মানে অবজেক্টিভ রিয়েলিটি হতেও পারে, হ্যাঁ, হতে পারে। সেটা আমি অস্বীকার করছি না, হতে পারে। কিন্তু এটা ঠিক যে প্রথম আপনার বিগিনিংটা এরকম মনে হয়েছিল যে যখন আপনি বলছেন যেটা এক্সটেনশন অফ দি গভর্নমেন্ট, কিন্তু এখন আবার বলছে খুবই ক্যালকুলেটিভ ওয়েতে তারা অপোজ করছে। Absolutely. আচ্ছা, কিন্তু এখানে আমার প্রশ্নটা এরকম আসে যে ধরেন তারা যদি এতই পারে, তাহলে হোয়াই নট দে ট্রাই টু মেক ইট আর্লিয়ার? মানা ভাই, আসলে মাঠে এতদিন দুটো দলের রাজত্ব ছিল, দ্বিদলীয় ব্যবস্থা, এক। দুই হলো ৭১-এর একটা বিশাল ব্যাগেজ তাদের উপর ছিল এবং আছে। তিন হলো তারা কিন্তু অত্যন্ত ধৈর্যশীল। ধৈর্যশীল না হলে এত দূর এত বছর টিকে থাকবার কথা না। নিশ্চয়ই। সেই ৪১ সাল ৪২ সালে তাদের জন্ম, তারপরে ধীরে 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 তিনটা জমানা পার হলো, ভারত উপমহাদেশ, তারপরে পাকিস্তান, তারপরে বাংলাদেশ। সো এবং প্রত্যেকটা সময় তারা হিস্ট্রির উল্টো দিকে দাঁড়িয়েছে। ৪৭-এ তারা একরকম চেয়েছে, ৭১-এ তারা একরকম চেয়েছে, কিন্তু ঘটনাগুলো ঘটেছে কিন্তু ডিসফেভারে, তাদের ডিসফেভারে। সো সেই জায়গাগুলো অতিক্রম করে এসে এসে এখানে এসে দাঁড়ানো, ধৈর্য আছে, যেটাকে আমরা পারসিভিয়ারেন্স বলি, খুব পারসিভিয়ারেন্স তাদের অসাধারণ, লেগে থাকা। সো এই লেগে থাকা তো একসময় না একসময় কাজে দিবে।